দূরে সরে গেলেন তিনি। আর এই সুযোগে আমি এক দৌড়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেলাম। তাড়াহুড়ো করে ছাদে উঠতেই রাইহান ভাইয়ার সামনে পড়লাম। তার হাতে খাবারের ট্রে ছিল। হঠাৎ করে নিজের গতি সামলাতে না পারলেও কোনো মতে তাকে পাশ কাটিয়ে নিজেদের ধাক্কা লাগা থেকে রক্ষা করলাম আমি। কিন্তু ওনার হাতে থাকা ট্রের সাথে বাড়ি ঠিকই খেলাম হাতে। ট্রের সুচারু কোণ হাতে লাগতেই নিচু থেকেই আহ সূচক ধ্বনি বের হলো আমার মুখ দিয়ে। আর চোখে হাতের দিকে তাকিয়ে দেখি ছিলে গিয়েছে কনুইয়ের নিচের অংশটা। খানিকটা রক্তও বের হচ্ছে ওখান থেকে। এদিকে ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গেলেন রাইহান ভাইয়া। পাশের টেবিলে ট্রেটা রেখে আমার দিকে এগিয়ে এলেন তিনি। তোরফা, হাতের কোথায় ব্যথা পেয়েছো তুমি? দেখে একটু। বেশি লেগেছে কি তোমায়? চিন্তিত মুখে প্রশ্ন করলেন উনি। তার মুখ দেখে বোঝা যাচ্ছে বেচারা গিল্টি ফিল করছেন তার হাতে রাখা ট্রে দিয়ে আমি আঘাত পেয়েছি বলে। তাই ছিলে যাওয়া অংশের উপর ওড়না দিয়ে ঢেকে ব্যথা পাওয়া সত্ত্বেও আমি মুখে ছোট হাসি টেনে বললাম, আরে না ভাইয়া, আমি একদম ঠিক আছি। এইসব ছোট মোটো ব্যথায় তোরফার কিচ্ছু হয় না। খানিকটা ভাব নিয়ে বললাম তাকে হালকা করার জন্য। আমার কথা শুনে উনি হাসলেও যেন পুরোপুরি সন্দেহমুক্ত হলেন না। তুমি সত্যি বলেছো তো? দেখো তোরফা, আঘাত পেলে লুকিয়েও না, নিচে চলো, মলম দিচ্ছি, ওটা লাগালেই ঠিক হয়ে যাবে। আমি ওনাকে আবারও মানা করলাম যে কিচ্ছু লাগবে না, আমি ঠিক আছি। বলার মাঝেই খেয়াল করলাম ওনার দৃষ্টি আমার থেকে সরে আমার পেছনে গিয়ে ঠেকলো। উৎসুক চোখে পেছনে ফিরে পূর্ণ ভাইয়াকে দেখলাম। উনিও ছাদে এসে গেছেন এতক্ষণে। কেমন যেন এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আমাদের দিকে। তবে আমায় বিশেষ পাত্তা দিলেন না উনি। আমাকে পাশ কাটিয়ে সরাসরি রাইহান ভাইয়ার সামনে গিয়ে দাঁড়ালেন। তাকে দেখে রাইহান ভাইয়া হাত বাড়ালো হ্যান্ডশেক করার উদ্দেশ্যে। প্রত্যুত্তরে উনিও করলেন দেখলাম। ওনারা নিজেদের মধ্যে পরিচয় বিনিময় করতে লাগলেন। তাই আমিও আর কিছু না বলে চলে গেলাম ছাদের অন্য পাশে। প্রান্ত রাইসার আংটি বদল সম্পন্ন হলো সুন্দরভাবে। বর বউয়ের বেশ কিছু সুন্দর ছবিও তোলা হলো। মেহমানরা ছবি তুলে খেতে গেলেন নিচে। ওখানেই খাবারের আয়োজন করা হয়েছে। নিচে আঙ্কেল আন্টি মেহমানদের আপ্যায়নে ব্যস্ত। উপরে আমরা ছোটরা ছবি তুলছি এই সুযোগে। এতক্ষণ সবার সাথে হই হুল্লোড়ের মধ্যে থাকায় ব্যথার কথা ভুলেই গিয়েছিলাম আমি। বাকি কাজিনদের ছবি তুলতে ব্যস্ত দেখে একা একা একটি টেবিলে গিয়ে বসলাম আমি। হাতের উপর থেকে ওড়না সরিয়ে দেখি রক্ত শুকিয়ে গেছে এতক্ষণে। চামড়ায় টান লাগায় ব্যথায় চিনচিন করছে জায়গাটা। হয়তো তখন মলম লাগানোই উচিত ছিল, তাহলে এত চলতো না। ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে ফোন টিপতে লাগলাম আমি। একটু পরেই নিচ থেকে আন্টি ডাকলেন আমায়। মনে হয় কোনো সাহায্য দরকার, তাই টেবিলের উপর ফোন রেখেই তাড়াতাড়ি করে নিচে চলে গেলাম আমি। মিনিট পাঁচেক মেহমান আপ্যায়ন করে ক্লান্ত হয়ে ছাদে ফিরলাম। ফোনের কথা মাথায় আসতেই টেবিলের কাছে গেলাম। ক্লান্ত গায়ে চেয়ারে হেলান দিয়ে টেবিল থেকে ফোন তুলতেই তার পাশে একটি প্যাকেট চোখে পড়ল আমার। ভ্রু কুঁচকে ভাবলাম, এটা আবার কে রেখে গেছে এখানে? একটু আগে তো ছিল না। কৌতূহল বশত প্যাকেটটি খুলেই চমকে গেলাম আমি। ওর ভেতরে একটা মলম রাখা, সাথে ব্যথানাশক ঔষধও আছে। এটা আবার কে আনলো? রাইহান ভাইয়া? কারণ উনি ছাড়া তো আর কেউই জানতো না আমার ব্যথার কথা। আর ভাইয়া নিজেই তখন মলমের কথা বলেছিলেন, তাহলে উনিই হবেন। বিস্মিত হলেও মনে মনে রাইহান ভাইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলাম আমার কথা চিন্তা করার জন্য। হাতে মলম লাগিয়ে হাত ধুয়ে এসে ছাদের কোণে এসে দাঁড়ালাম। এই জায়গা থেকে পুরো রাস্তা দেখতে পাওয়া যায়। খুব সুন্দর লাগে দাঁড়ালেই। চুপচাপ দাঁড়িয়ে বাতাস উপভোগ করছি এমন সময় রাস্তা দিয়ে রাইহান ভাইয়াকে যেতে দেখলাম। ওনাকে দেখে আপনা আপনিই ভ্রু কুঁচকে গেল আমার। এতটুকু সময়ে ছাদে মলম রেখে আবার রাস্তা পর্যন্ত কিভাবে পৌঁছে গেলেন উনি? মাথায় খেললো না ব্যাপারটা। না, এত তাড়াতাড়ি এতখানি পথ যাওয়া আসা করা তো সম্ভব নয়। তাহলে কিভাবে কি হলো? হঠাৎ করেই অবচেতন মনে প্রশ্ন উঠল, মলমটা অন্য কেউ রাখেনি তো? কিন্তু রাখলেও বা কে রাখবে? রাইহান ভাইয়া ছাড়া তো আমার ব্যথার কথা কেউ জানে না। চোখ মুখ কুঁচকে ভাবতে লাগলাম আমি মলমদাতার কথা।
কে হতে পারে? তিনি কি আদেও রাইহান ভাইয়া ছিলেন নাকি অন্য কেউ? এঙ্গেজমেন্টের 2 দিন পর বাবার সাথে বিদেশে পাড়ি জমালেন পূর্ণ ভাইয়ারা। ফিরে আসতে লাগবে বহুদিন। একদিকে হবু বরের ফিরে আসার অপেক্ষায় প্রহর গুনছে রাইসা, অন্যদিকে নিজের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত আমি। কারণ আমার উচ্চ মাধ্যমিকের ডেট দিয়েছে। পরীক্ষার চিন্তায় দিনরাত জেগে পড়তে পড়তে খারাপ অবস্থা আমার। এই কয়দিন দাদিও আমায় তেমন ডিস্টার্ব করেননি কোনো কাজের জন্য। কারণ আন্টির কড়া নির্দেশ পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত যেন বাসায় আমায় কোনো রকম কাজ করতে না দেখা যায়। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক তেমনি দিন ফুরোতেও সময় লাগে না। দেখতে দেখতেই পেরিয়ে গেল মাস। একটি একটি করে সব পরীক্ষায় শেষ হয়ে গেল আমার। এতদিন পরীক্ষার জন্য পুরোটা সময় ঘরেই কাটিয়েছি আমি। হাঁপিয়ে উঠেছে মন। এখন এইচএসসি শেষে আমি যেন মুক্ত পাখি, ডানা মেলে উড়ে বেড়াতে ইচ্ছে করছে শহর জুড়ে। তাই তো রাইসার ইয়ার ফাইনাল শেষ হওয়ায় ওকে নিয়ে বেড়াচ্ছি পুরো শহর। ঘুরতে ঘুরতেই ওর থেকে জানলাম সামনের সপ্তাহে নাকি দেশে ফিরছেন প্রান্ত ভাইয়ারা। আসার কিছুদিনের মধ্যেই বিয়ের দিনক্ষণ পাক্কা করবেন তারা। লাজুক মুখে রাইসা বলল, প্রান্ত ভাইয়া চাইছেন রাইসা যেন তার সাথে এয়ারপোর্টে দেখা করতে আসে। এতদিন পর তার জন্য অপেক্ষারত প্রেয়সীকে দেখার দৃশ্য তিনি কোনোভাবেই মিস করতে চান না। খুব সুন্দর সাবলীল ইচ্ছা। আমিও সাই দিলাম ওকে দেখার করার জন্য। একটু পর আঙ্কেলের কথা মাথায় আসতেই ওকে জিজ্ঞেস করলাম। তখন শুনলাম আঙ্কেল নাকি কয়দিন আগেই চলে এসেছেন। শুধু তারা 2 ভাই আসা বাকি এখন। তাই ও এয়ারপোর্টে যেতে রাজি হয়েছে। আর আন্টি ওকে একা যেতে দিবে না স্বাভাবিকভাবেই, তাই আমাকে সাথে যেতে হবে। প্রথমে ইতস্তত করলেও পরে রাইসার অনুরোধ বেশিক্ষণ ফেলতে পারলাম না আমি। ভাবলাম এমনিতেও বাসায় বসেই আছি, তার চেয়ে না হয় চাই ঘুরে আসি এয়ারপোর্টে। মানুষের প্রেম দেখতেও ভাল লাগে। বর্ষাকালে শেষের দিকে তবুও যেন বৃষ্টি শেষ হওয়ার নাম নেই। অকারণেই যখন তখন মেঘমালা জটলা পেকে আকাশটা গম্ভীর রূপ ধারণ করে। রেডি হয়ে জানালার কাছে দাঁড়িয়ে মেঘ দেখতে দেখতে ভাবছিলাম আমি। গম্ভীর শব্দটা মাথায় আসতেই হঠাৎ করেই পূর্ণ ভাইয়ার কথা মনে পড়ল। এতদিন শত ব্যস্ততার মধ্যে যেন প্রায় ভুলেই গিয়েছিলাম তাকে। আচ্ছা, কেমন আছেন উনি? সেদিন এঙ্গেজমেন্টের পর থেকে তো তার সাথে দেখাই হয়নি আর আমার। আজকে তো প্রান্ত ভাইয়ের সাথে ওনারও ফিরে আসার কথা দেশে। ভাবতে ভাবতে রাইসা চলে এলো রুমে। কি রে তোর, ওভাবে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি চল, ওরা যে কোনো সময় দেশে ল্যান্ড করবে। আমি লেট করতে যাচ্ছি না। আকাশের অবস্থাও তেমন ভালো না, মনে হচ্ছে বৃষ্টি হবে। ছাতা নিয়ে বেরোবো, চল। মাথা নাড়িয়ে ওর সাথে নিচে চলে এলাম আমি। আসলেই আকাশের অবস্থা ভালো না। আর দেরি করা ঠিক না। রিক্সা থেকে নেমে এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছি আমরা দুজন। প্রান্ত ভাইয়ার সাথে ফোনে কথা বলছে রাইসা। ওনারা কিছুক্ষণের মধ্যেই আসবেন সব ফর্মালিটিস শেষ করে। আমি আশেপাশে চেয়ে মানুষের আনাগোনা দেখছি। এই বৃষ্টি বৃষ্টি ভাব পরিবেশেও জনমানবের ভিড়ে জায়গাটা ভরে আছে। কেউ বা প্রস্থানরত প্রিয়জনকে বিদায় জানাতে কান্নায় ভেঙে পড়ছে, তো কেউ বহুদিন পর প্রিয়জনকে পেয়ে কান্না করছে। সত্যিই দুনিয়াটা বড়ই অদ্ভুত। হাতে টান পড়তেই পাশে তাকালাম আমি। রাইসার সামনের দিকে চেয়ে আছে। ওর দৃষ্টি অনুসরণ করতেই সামনে 2 ভাইকে আসতে দেখলাম। চোখে সানগ্লাস, হাতে সুটকেস নিয়ে বেশ ভাব নিয়েই হেঁটে আসছেন 2 জন। দূরত্ব কমতেই আমাদের দেখতে পেলেন প্রান্ত ভাইয়া। একগাল হেসে এগিয়ে এলেন তিনি। তার পেছন পেছন এলেন পূর্ণ ভাইয়া। রাইসাকে দেখে চোখ থেকে সানগ্লাস নামিয়ে ফেললেন প্রান্ত ভাইয়া। আলতো হেসে কথা বলতে লাগলেন ওর সাথে। ওদেরকে একান্তে কিছু কথা বলতে দিয়ে আমি সরে এলাম একটা সাইডে। আর চোখে তাকাতেই চোখে পড়ল পূর্ণ ভাইয়ার উপর। এখনো সানগ্লাস পরে ঠাই দাঁড়িয়ে আছেন উনি, যেখানে সূর্যের ছিটে ফোঁটাও নেই চারিদিকে। তিনি যে কোন দিকে তাকিয়ে থাকেন, কি ভাবেন, তার মুখ দেখে বোঝা দেয়। আকাশে বিদ্যুৎ চমকাতেই চোখ কুঁচকে ফেললাম আমি। বৃষ্টিটা বোধহয় এসেই যাবে এবার। অবশেষে চোখ থেকে সানগ্লাস খুললেন উনি। না চাইতেও আমার চোখ গেল তার দিকে। গম্ভীর মুখটা কেমন যেন বিষণ্ণ দেখাচ্ছে। ঘন কালো চোখ জোড়া সামান্য লালচে বর্ণ ধারণ করেছে। আচ্ছা, ওনার কি ঘুম হয়নি রাতে? এমন দেখাচ্ছে কেন?
হঠাৎ করেই তিনি কেমন আছেন জানার তীব্র বাসনা জাগলো মনে। তবে কেন জাগলো সেটা জানি না। জিজ্ঞেস করব কি করব না ভেবে শেষ পর্যন্ত নীরবতা ভেঙে ইতস্তত করে সৌজন্যতার খাতিরে বলেই ফেললাম আমি, কেমন আছেন ভাইয়া? আমার ধীর গলায় আওয়াজে কিছুটা বিস্মিতভাবেই তাকালেন উনি, যেন ভাবেননি আমি কথা বলবো এই সময়। তারপর সম্পূর্ণ মনোযোগ দিয়ে তাকালেন আমার দিকে। এদিকে তার উত্তরের আশায় চেয়ে রইলাম আমি। তবে আমার আশায় ব্যাঘাত ঘটালো বৃষ্টি। শ্রাবণের মেঘগুলো ছোটাছুটি করা শেষে ক্লান্ত হয়ে ঝরেই পড়ল ধরণীর বুকে। হঠাৎ বৃষ্টিতে ব্যস্ত হয়ে গেলেন প্রান্ত ভাইয়া। তড়িঘড়ি করে ড্রাইভারকে ফোন দিয়ে গাড়ি আনতে বললেন উনি। তারপর আশেপাশের একটা বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে পড়লাম আমরা। প্রান্ত ভাইয়া বিচলিত হলেও পূর্ণ ভাইয়া বেশ শান্তভাবেই দাঁড়িয়ে আছেন, যেন আশেপাশে কি হচ্ছে এসব নিয়ে তার কোনোই মাথা ব্যথা নেই। এদিকে ওনার আড়ালে ওনার ভাবভঙ্গি দেখে অবাকের পর অবাক হয়েই যাচ্ছি আমি। গাড়ি আসতেই আমরা এক ছুটে চলে গেলাম সেখানে। প্রান্ত ভাইয়া রাইসার জন্য গেট খুলে দিচ্ছেন। এদিকে আমি অপর পাশে গেট খোলার জন্য হাত বাড়াতেই আমার সামনে এলেন পূর্ণ ভাইয়া। আমি সরে গিয়ে তাকে সাইড দিলাম চলে যাওয়ার জন্য। যেহেতু উনি ড্রাইভারের পাশে বসবেন সামনে, তবে আমাকে আর এক ধাপ অবাক করে দিয়ে আমার জন্য গাড়ির গেট খুলে দিলেন উনি। তারপর কিছু না বলেই চুপচাপ গিয়ে বসলেন ড্রাইভারের কাছে। তার মতিগতির কোনো ঠিক ঠিকানা খুঁজে পেলাম না আমি। তবে প্রান্ত ভাইয়ার তারাই আর কোনো কিছু ভাবার সুযোগই পেলাম না। জলদি ভেতরে ঢুকলাম। বাইরে বৃষ্টির বেগ বেড়ে চলেছে আপন গতিতে। গাড়ি চলছে আমাদের বাড়ির পথে। আমাকেও রাইসাকে বাসায় নামিয়ে দিয়ে তারপর নিজেদের বাসায় যাবেন দুই ভাই। পেছনের সিটে আমি আর প্রান্ত ভাইয়া দুই সাইডে বসে আছি, মাঝখানে রাইসা। গাড়িতে ঢোকার কয়েক মিনিট পর থেকেই প্রান্ত ভাইয়া কথা বলতে শুরু করলেন। এয়ারপোর্টে আমার সাথে কথা না হওয়ায় এখন খোঁজ খবর নিতে লাগলেন। তারপর বলো শালিকা সাহেবা, কেমন আছো? এই তো ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? যেমনই ছিলাম না কেন, আজ তোমার বোনকে দেখে ভালো হয়ে গেলাম। ভাইয়ার কথা শুনে আমিও হাসলাম। রাইসা ঠিকই বলেছিল, ভাইয়াকে বেশ রোমান্টিক মনে হচ্ছে। এবার উনি প্রসঙ্গ পাল্টে বললেন, পরীক্ষা কেমন হলো তোমার? ক্লাস আসবে তো? রেজাল্টের পর কিন্তু টিচ চাই আমরা। প্লাস পাস আসবে নাকি সেটাই আগে দেখার ব্যাপার, তারপর প্লাসের চিন্তা করতে বলিস। পূর্ণ ভাইয়ার গুরু গম্ভীর আওয়াজে উত্তর দেওয়ার আগেই থেমে গেলাম আমি। আমার সাথে অবাক হলো রাইসা আর প্রান্ত। হঠাৎ করেছে উনি এখন কথা বলবেন কেউ ভাবতেও পারিনি আমরা। সমস্যা কি লোকটার? উনি কি আমাকে আবার ইনসাল্ট করছেন? আশ্চর্য! দাঁতে দাঁত চেপে উত্তর দিলাম, পাশে আসবে এটা তো জানা বিষয়। এত কষ্ট করে পরে পরীক্ষা দিয়েছি, পাশ করব না কেন? আমার রাগী গলা শুনে প্রান্ত ভাইয়া হেসে থামালেন আমায়। তবে পূর্ণ ভাইয়া কি রিয়াকশন দিলেন উনি সামনে বসায় দেখতে পেলাম না আমি। কিন্তু এই মুহূর্তে তার উপর রাগ হচ্ছে আমার। এতদিন পরেও বাজে স্বভাব গেল না লোকটার। অসহ্য। আরে তুরফা, কিছু মনে করো না, ভাইয়া হয়তো এমনি বলেছে ওটা। মনে মনে অনেক কিছু মনে করলেও প্রান্ত ভাইয়ার সামনে জোরপূর্বক হাসি টেনে বললাম, কিছু মনে করিনি আমি। এখন তো তোমার হাতে সময় আর সময়, কি কি করবে এই ফ্রি টাইমে ভেবেছো? আপাতত আপনাদের বিয়ে এনজয় করাই আমার ছুটি কাটানোর সর্বপ্রথম কাজ ভাইয়া। দাঁত কেলিয়ে হেসে বললাম আমি। আমার কথা শুনে সবাই হেসে ফেলল। অবশেষে আমাদের বাসায় নামিয়ে দিয়ে চলে গেলেন তারা। এতক্ষণে আকাশ পরিষ্কার, বৃষ্টিও উধাও হয়ে গেছে। সন্ধ্যা নামতেই বড়দের মধ্যে আলোচনা হলো বিয়ে নিয়ে। প্রথমে ঠিক হলো একবারের ধুমধাম করে বড় অনুষ্ঠান হবে। তারপর রাইসাকে শ্বশুর বাড়ি উঠিয়ে নেওয়া হবে। এ পর্যন্ত ঠিক ছিল। কিন্তু বাদ সাধলেন প্রান্ত ভাইয়া। ওনার হাতে নাকি অতদিন অপেক্ষা করার সময় নেই। তিনি নিজের সিদ্ধান্তে অনড়, যে আগে আকত করিয়ে বউ তুলে নিবে, তারপর সময় নিয়ে বাকি অনুষ্ঠান হবে। জামাইয়ের পীড়াপিড়িতে আর দুই পক্ষের মতামত নিয়ে শেষ পর্যন্ত ঠিক হলো যে এই সপ্তাহেই আকদ হয়ে যাবে এবং বউকেও এখনই ঘরে তুলে নিবেন তারা। তারপর সময় সাপেক্ষে বাকি অনুষ্ঠান করা হবে। মুহূর্তের মধ্যেই যেন একটা উৎসব উৎসব আমেজ লেগে গেল বাসায়। সকলের চোখে মুখ চকচক করছে খুশিতে। বাড়ির মেয়ের বিয়ে বলে কথা। খুশি মনে আমিও যোগ দিলাম সবার সাথে। আর মাত্র কয়দিন, তারপরেই চলে যাবে রাইসা।
এই কয়দিন আনন্দের কমতি রাখা যাবে না কোনোভাবেই। এত খুশির মুহূর্তেও কেন জানি অজানা এক আশঙ্কায় মনে কুঁড়াকতে লাগলো আমার। এই রকম লাগার কারণ কি ঠিক বুঝলাম না আমি। তবুও অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম রাইসার আকদের জন্য। সকাল থেকেই জোরে সোরে চলছে আকদের প্রস্তুতি। যেহেতু ঘরোয়াভাবেই অনুষ্ঠান হবে, তাই আমরাও সবাই যে যতটা পারি সব ধরনের কাজে সাহায্য করছি। দাদি সোফায় বসে গান শুনতে শুনতে তদারকি করছেন সবাই ঠিকমতো কাজ করছে কিনা। অবশ্য কাজ করতে আমাদের কারো মন্দ লাগছে না। বিয়ে বাড়িতে কাজ করার মজাও আলাদা। রেডিওর তালে তালে গুনগুন করতে করতে কাজ করছি। কাজ বলতে গেটের সামনে ফুলের মালা দিয়ে সাজানো, যেটা করার কথা ছিল রাইহান ভাইয়ার। অবশ্য উনি করেছিলেনও কাজটা, তবে মালা লাগানো শেষ হওয়ার আগেই আন্টির ডাকে কাজ ছেড়ে চলে গেলেন তিনি। আমি ভাবলাম যেহেতু বসেই আছি, ভাইয়া আসা পর্যন্ত আমিই লাগিয়ে দিই। যেই ভাবনা সেই কাজ। উঠে পড়লাম চেয়ারে মালা লাগানোর জন্য। তবে হাইটে ছোট হওয়ার কারণে আমার হাত ঠিকমতো পৌঁছচ্ছিল না গেটের উপর পর্যন্ত। বার কয়েক চেষ্টা করতে না করতেই আমার হাত ফসকে নিচে পড়ে গেল মালাটা। হোয়াট ননসেন্স! কারো রাগী গলার চিৎকার শুনে চমকে উঠলাম আমি। নিচে তাকিয়ে দেখি পূর্ণ ভাইয়া চোখ পাকিয়ে তাকিয়ে আছেন আমার দিকে। তার মাথার উপর ঝুলে আছে মালাটা। ভীষণ হাস্যকর দেখাচ্ছে ওনাকে, কিন্তু হাসতে ধরতেই তার রাগ দেখে ঘাবড়ে গেলাম আমি। তাই আপনা আপনিই মুখের হাসি চলে গেল আমার। না জানি এখন কি বলে আমাকে লোকটা। ওয়াও, হোয়াট এ পিকচার! মেয়েলি আওয়াজ শুনে পূর্ণ ভাইয়ার থেকে দৃষ্টি ফিরিয়ে পাশে তাকালাম আমি। হাস্য উজ্জ্বল তার বোনকে দেখে আরো চমকে গেলাম। ব্যাপার কি, তুই ভাই বোন এত সকাল সকাল এখানে কি করে? কিসের ছবি প্রিয়া? দেখা আমাকে। রেগে বললেন পূর্ণ ভাইয়া। কথা শুনে বুঝলাম ওনার বোনের নাম প্রিয়া। না ভাইয়া, দেখানো যাবে না। তোমাকে দেখতে যে কি ফানি লাগছে তুমি জানো? এই ছবি দেখলে নির্ঘাত আমার ফোন ফেলে দিবে তুমি। আমি ওই রিস্ক নিতে পারবো না বাবা। ভয়ে ভয়ে বলল প্রিয়া। ওর কথা শুনে পূর্ণ ভাইয়া কড়া চোখে তাকালেন আমার দিকে। ওর চাহনি দেখে আমি শুষ্ক ঢোক গিললাম। মনে মনে ইনসাল্ট হওয়ার জন্য প্রস্তুতি নিতেই তিনি বলে উঠলেন, কাজ করতে পারে না আবার করতে যায়। হাইটে না কুলাবে না, তাও সাজাতে চাচ্ছে। হাউ স্টুপিড! এত বড় সাহস ওনার, আমাকে আবার স্টুপিড বলছে। তার কথা শুনে আমি রেগে এক লাফ দিয়ে চেয়ার থেকে নামলাম। তিনি শান্তভাবেই ভ্রু কুঁচকে তাকালেন আমার দিকে। আমি কোমরে হাত রেখে রাগী গলায় বললাম, আপনি আমাকে আবার স্টুপিড বললেন? আমি কি ইচ্ছে করে মালা লাগাতে গিয়েছি? রাইহান ভাইয়া করছিলেন কাজটা। উনি আন্টির ডাকে চলে গেছেন বলেই আমি ওনার কাজ এগিয়ে দেওয়ার জন্য হাত দিয়েছি, বুঝেছেন? খুব হেল্প করেছো তুমি, তা তো দেখতেই পাচ্ছি। সেই জন্যই গেটের জায়গায় মানুষের মাথার উপর মালা ফেলে দিচ্ছ। তাচ্ছিল্যের স্বরে বললেন। ওনার কথায় আমি দাঁত কিরবির করে বললাম, মালা ফেলেছি তা না হয় মানলাম, কিন্তু আপনার মাথায় ওটা পড়েছে সেটাও কি আমার দোষ? আমি কি জানতাম আপনি সকাল সকাল এই বাসায় আসবেন? তাহলে কোন ভিত্তিতে আমাকে স্টুপিড বলেছেন? উনি কিছু বলতে নিতেই আমরা প্রিয়ার গলা শুনতে পেলাম। দুজনেই তাকালাম সেদিকে। দেখি প্রিয়া দাঁত কেলিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। ওর হাতে ফোন, মনে হচ্ছে যেন ভিডিও করছে। হোয়াট ননসেন্স প্রিয়া! তুই কি করছিস এখন? ডোন্ট টেল মি তুই ভিডিও করছিস আবার। রেগে পড়লেন পূর্ণ ভাইয়া। উফ, ডিস্টার্ব দিও না তো। তোমরা দুজন ঝগড়া কন্টিনিউ করো, দেখতে বেশ মজাই লাগছে। ভেরি ইন্টারেস্টিং। হাসতে হাসতে বলল প্রিয়া। এদিকে তাদের ভাই বোনের কথার কোনো মাথামুন্ডু খুঁজে পাচ্ছিলাম না আমি, তাই চেয়ে চেয়ে দেখছিলাম। পূর্ণ ভাইয়া কিছু বলতে নিলেই তার ফোন বেজে উঠল। উনি রিসিভ করে আসছি বলে ফোন কেটে দিয়ে বললেন, আমার হাতে এখন সময় নেই দেখে তুই বেঁচে গেলি, বাট ডোন্ট ফরগেট আমি তোর ফোন চেক করব। একটা ছবি বা ভিডিও যেন না থাকে তোর ফোনে, বুঝেছিস? একটু পর থেমে বললেন, আমার এখন অফিসে যেতে হবে, আর তোকে ড্রাইভার বাসায় রেখে আসবে একটু পর। এর মধ্যে যা যা করতে এসেছিস করে নে। বলে এক পলক আমার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে হন হন করে চলে গেলেন উনি। তার যাওয়ার দিকে বোকার মতো তাকিয়ে থাকলাম আমি। এখানে কি হলো এতক্ষণ কিছুই বুঝলাম না। তাই প্রিয়াকে জিজ্ঞেস করলাম, তোমার নাম প্রিয়া? হ্যাঁ, আমি প্রান্ত ভাইয়ের ছোট বোন। তোমার নাম কি? নিশ্চয়ই তুমি ভাবির বোন হবে, তাই না? হ্যাঁ, আমার নাম তোরফা, আমি ওর বোন। ইতস্তত ভাবে বললাম। বাহ, তোমার নামটা তো বেশ সুন্দর, ইউনিক নেম। তুমি দেখতেও খুব সুন্দর আপু, আর তোমাকে সাহসী মনে হচ্ছে। একদম আমার ভাইকে টক্কর দিতে পারবে।
আমি তো অবাক হয়ে গেলাম তোমার জবাব দেওয়া দেখে। অনেকদিন পর বেশ জব্দ করা গেছে বড় ভাইয়াকে। অল থ্যাঙ্কস টু ইউ। ওর কথা শুনে হালকা হাসলাম আমি। মনে মনে বললাম, তোমার ভাইয়ের রাগী চোখ দেখলে আমার ভেতরে কী যে অবস্থা হয় সেটা না হয় নাইবা বললাম। কেউ সামনে থেকে যদি আমাকে সাহসী ভাবে তবে নেহাত মন্দ নয় ব্যাপারটা। প্রসঙ্গ পাল্টে ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি তখন ভিডিও করছিলে কেন? আর কিসের ছবি তুলছিলে একটু আগে? পূর্ণ ভাইয়াকে অনেক ফানি লাগছিল নিশ্চয়ই, দেখাও আমাকেও। হাসতে হাসতে বললাম আমি। আর বলো না আপু, ছবি তোলার পুরনো অভ্যাস আমার। যে কোনো সময় ছোটখাটো মুহূর্তে ছবি তুলে সেটাকে স্মৃতি হিসেবে সাজিয়ে রাখতে ভালোবাসি আমি। আর ভিডিও করাও হয় একই কারণে। নতুন জায়গায় গেলে আশেপাশের ভিডিও করে রাখি, ফ্রি টাইমে দেখি ওগুলো। মুচকি হেসে বলল প্রিয়া। ওর কথা শুনে হাসলাম আমিও। বাহ, বেশ সুন্দর চিন্তা। এভাবে তো স্মৃতি ধরে রাখার কথা ভাবিনি কখনো। যাই হোক, প্রিয়া আমাকে ওর ফোনের ছবি দেখালো। একটিতে পূর্ণ ভাইয়ার মাথার উপর মালা ঝুলছে। উনি অবাক হয়ে তাকিয়ে আছেন উপরের দিকে। ছবিটি দেখে হু হু করে হাসি পেল আমার। এত ফানি লাগছে ওনার এক্সপ্রেশন দেখতে। পরের ছবি দেখতেই আমার হাসি উড়ে গেল, কেননা ওই ছবিতে আমিও আছি। পূর্ণ ভাইয়া মাথার উপর মালা দিয়ে রাগী চোখে তাকিয়ে আছেন আমার দিকে, আর আমি মুখে হাত দিয়ে চেয়ারে দাঁড়িয়ে আছি। ছবিটি দেখে মুহূর্তটা মনে করে ভীষণ লজ্জা পেলাম আমি। তাই প্রিয়াকে ডিলিট করতে বললাম এটা, কিন্তু ও রাজিই হলো না। আমাদের কথা বলার মাঝেই দাদি এলেন আমাদের কাছে। প্রিয়াকে দেখে হাসি মুখে বললেন, তুমি আসছো? তোমার মা এখনই ফোন দিয়ে জানাই দিল তোমাদের আসার কথা। রাইসার জন্য বিয়ের শাড়ি পাঠাই দিছে তোমাদের হাতে। তুমি একা কেন? তোমার ভাই কই? ওরে দেখি না যে। বলেই পূর্ণ ভাইয়াকে খুঁজতে লাগলেন দাদি। প্রিয়া ওনাকে সালাম দিয়ে বলল, বড় ভাইয়া চলে গেছে দাদি, আমাকে নামিয়ে দিয়ে চলে গেলেন একটু আগেই। আমরা চলুন ভিতরে যাই ভাবির কাছে। প্রিয়ার কথা শুনে মাথা নাড়লেন দাদি। আমরা ভেতরে চলে গেলাম রাইসার রুমে। ওর জন্য পাঠানো শাড়ি গহনা সব বের করে দেখলাম আমরা। প্রতিটি জিনিসই খুব রুচিশীলতার পরিচয় দিচ্ছে। মানতেই হবে ওর শ্বশুরবাড়ির লোকজনের চয়েস ভালো। আমি লাল বেনারসিটা ধরে শাড়ির আঁচল ওর মাথায় ধরলাম। ভীষণ মানিয়েছে রাইসাকে। সবাই মাশাআল্লাহ বললাম ওকে দেখে। তারপর কিছুক্ষণ আমাদের সাথে গল্পগুজব করে প্রিয়াও চলে গেল ওর বাসায়। অবশেষে কালকে রাইসার আকদ। বাসার সবার মনে বিষণ্ণতার ছোঁয়া লেগেছে। থম মেরে বসে আছে রাইসা। আন্টি ও দাদি একটু পরপর কাঁদছেন। আঙ্কেল উদাস মুখে বসে আছেন। এমনকি রাইহান ভাইয়াও আজ কোনো কথা বলছেন না। সবার মুখ দেখে আমারও মন খারাপ হয়ে গেল। যেদিন থেকে এ বাসায় এসেছি রাইসাই ছিল আমার সকল সুখ দুঃখের সাথী। আপন বোন না হয়েও কোনো দিন আমাকে পর মনে করেনি ও। সকল হাসি খুশির গল্প আমার সাথে শেয়ার করেছে। কালকেও চলে গেলে বাসাটা সত্যিই ফাঁকা ফাঁকা লাগবে। তখন একা একা এই বাসায় কিভাবে থাকবো ভাবতেই দম বন্ধ হয়ে আসছে আমার। আজকেই যদি এই অবস্থা হয় তাহলে কাল বিদায়ের সময় সবার কেমন লাগবে ভাবতে লাগলাম আমি। তবে কালকের দিনটা যে আমার উপরেও একটা ঝড় বয়ে আনবে সেটা কোসমিন কালেও ভাবতে পারিনি আমি। ফজরের সময় ঘুম থেকে ওঠার মাধ্যমে আজকের দিন শুরু হলো। এমনিতেও রাতে তেমন ঘুমাতে পারিনি আমি। পরের দিন কোনো জরুরি কাজ থাকলে সেই রাতে আমার ঘুম ধরে না। এই আমার এক বহু পুরনো বাজে অভ্যেস। আজকেও তার ব্যতিক্রম হয়নি। তবুও আজ ভোরেই উঠেছি। বোনের বিয়ে বলে কথা। আজ বিশ্রামের সুযোগ নেই হাতে। নামাজ পড়ে রুমের বাইরে বের হতেই দেখি আন্টিও উঠে গেছেন। টুকটাক কাজ করাও শুরু করে দিয়েছেন। আমাকে আসতে দেখে আলতো হাসলেন তিনি। আমি আন্টিকে জড়িয়ে ধরে বললাম, রাইসার বিদায়ের কথা মনে করে তোমার অনেক মন খারাপ তাই না আন্টি? না রে মা, আমি ঠিক আছি। মলিন সুরে বললেন আন্টি। দেখতে পাচ্ছি তো তুমি কতটা ঠিক আছো। দেখো আন্টি, আমি জানি তোমার মন খারাপ হওয়াটা খুব স্বাভাবিক। একমাত্র মেয়ে বাড়ি ছেড়ে চলে যাবে আজকে। এটা যে কোনো মায়ের কাছেই খুব কষ্টের ব্যাপার। কিন্তু তুমি যদি এভাবে ভেঙে পড়ো তবে রাইসার কি হবে বলো তো? ওর জন্য হলেও নিজেকে সামলাতে হবে তোমার। আর তুমি মন খারাপ করো কেন? আমি আছি না। রাইসার অভাব পূরণ করতে না পারলেও আমি তোমায় মন খারাপ করে থাকতে দিব না, বুঝেছো? আমার কথা শুনে আন্টি হালকা হেসে মাথায় হাত বুলিয়ে দিলেন আমায়। তার চোখ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। পৃথিবীর সব মায়ের মন বোধহয় এমন নরমই হয়।
শাড়ি পরার জন্য আয়নার সামনে দাঁড়িয়ে আছি, কুচি ঠিক করার চেষ্টা করছি, কারণ শাড়ি পরার ক্ষেত্রে আমার অভিজ্ঞতা একেবারে নেই বললেই চলে। শাড়ি আমার ভীষণ পছন্দ হলেও ক্ষেত্র বিশেষ ব্যতীত শাড়ি ছুঁয়েও দেখা হয়নি কখনো। যতবার পরেছি আন্টি সাহায্য করেছেন, কিন্তু আজ তিনি ভীষণ ব্যস্ত, তাই নিজেই চেষ্টা করতে হচ্ছে আমায়। ইউটিউব দেখে কোনো রকম দেখতে মানানসই লাগার মতো শাড়ি পরে ফেললাম আমি। মাঝপথে যেন এটা খুলে না যায় সেই দোয়া করতে লাগলাম মনে মনে। বিয়েবাড়ি ভর্তি মানুষের সামনে এরকম অবস্থা হলে লজ্জায় কাউকে মুখই দেখাতে পারবো না আমি। তবে এখন বেশি কিছু ভাবার সময় নেই, মেকআপ করাও বাকি আছে এখনো। এদিকে রেডি হয়ে রাইসাকে দেখতে যেতে হবে ওর রুমে। চিন্তা ভাবনার মধ্যেই আলতো হাতে মেকআপ করে নিলাম আমি। চুলগুলো পুরোপুরি না আঁচড়িয়ে হালকা এলোমেলো করে খোলাই রাখলাম। আয়নায় তাকিয়ে দেখলাম, না, দেখতে খুব একটা খারাপ লাগছে না। নীল রঙের শাড়িতে বেশ ভালোই দেখাচ্ছে আমাকে। রাইসার রুমে নক করতেই গেট খুলে দিল পার্লারের আপুটা। তাকে পেরিয়ে সামনে এগিয়ে যেতেই লাল টুকটুকে জামদানিতে রাইসাকে দেখতে পেলাম আমি। ভীষণ সুন্দর লাগছে ওকে। আজ তো প্রান্ত ভাইয়া ওকে দেখে পাগল হয়ে যাবেন ভেবে হাসলাম আপন মনেই। আমাকে দেখে রাইসাও প্রশংসা করলো আমার। আমাদের কথার মাঝেই ওর বাকি কাজিনরা প্রবেশ করলো রুমে। পার্লার থেকে রেডি হয়ে এসেছে সবাই আজকে। খুব ভালো লাগছে প্রত্যেককে। ওদের থেকে জানলাম বাইরে আত্মীয় স্বজনরা সবাই চলে এসেছেন যে যার মতো। ড্রয়িং রুমে বসে আছেন সবাই। এখন অপেক্ষা শুধু বরপক্ষের আসার। সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম রাইসার রুমে। বিয়ে পরবর্তী আলোচনা নিয়ে ওকে বেশ খেপানো হচ্ছিল। রাইসা লজ্জা পেলেও বাকিরা সবাই বেশ উপভোগ করছিলাম ব্যাপারটা। আমাদের গল্পের মধ্যে রুমে প্রবেশ করলেন রাইহান ভাইয়া। এসেই জানালেন বরপক্ষ এসে গেছে। এটা শুনেই রাইসা হাত খামচে ধরলো আমার। বুঝলাম ও নার্ভাস হয়ে গেছে বেচারি। ওর হাতের উপর হাত রেখে ভরসার আশ্বাস দিলাম ওকে। তারপর সবাই মিলে বাইরে নিয়ে যাওয়া হলো বউকে তার বরের কাছে। মুখোমুখি বসে আছেন প্রান্ত ভাইয়া ও রাইসা। ভাইয়ার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন তার দুই ভাই বোন ও কাজিনরা। আর রাইসার পাশে দাঁড়িয়ে আছি আমি, রাইহান ভাইয়া সহ ওর বাকি কাজিনরা। একটু পরেই কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করবেন। বেশ এক্সাইটমেন্ট কাজ করছে সবার মধ্যে। প্রান্ত ভাইয়ার কাজিনদের অবশ্য ভাবই আলাদা। পাঞ্জাবির সাথে সানগ্লাস পরে দাঁড়িয়ে আছেন সবাই। কে কোন দিকে তাকিয়ে আছে কিছু বোঝা যাচ্ছে না। পূর্ণ ভাইয়ার রোগ কি সবার লাগলো নাকি ভাবতে লাগলাম আমি। ভাবতে ভাবতেই চোখ গেল পূর্ণ ভাইয়ার দিকে। ফর্সা শরীরে নেভি ব্লু রঙের পাঞ্জাবি দারুণ মানিয়েছে। হাত গুটিয়ে রেখেছেন কোনোই পর্যন্ত, তবে তার ঠোঁটের কোনায় সূক্ষ্ম হাসির রেখা দেখা যাচ্ছে। এই লোকটা হাসতেও পারে? অবাক হয়ে গেলাম আমি। তবে তার মুচকি হাসির কারণটা কি ঠিক বুঝে উঠতে পারলাম না আমি। আমার চিন্তার মধ্যেই রাইহান ভাইয়া ডাকলেন আমায়। তার দিকে তাকাতেই হাসি মুখে বললেন, শাড়িতে বেশ সুন্দর লাগছে তোমায়, নিজে নিজে পড়েছো নাকি? হঠাৎ করেই তার মুখে নিচের প্রশংসা শুনে একটু অপ্রস্তুত হয়ে গেলাম আমি। হালকা হেসে ধন্যবাদ দিয়ে বললাম, নিচেই পড়েছি। রাইহান ভাইয়া আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু কাজী সাহেবের কথার প্রভাবে মাঝপথেই থামলেন তিনি। যথারীতি বিয়ে পড়ানো শুরু হলো। প্রান্ত ভাইয়াকে কবুল বলার কথার সাথে সাথেই উনি কটকট করে 3 বারই বলে দিলেন। রাইসাও প্রথমে একটু সময় নিলেও পরে ঠিকই কবুল বলল। সাইন করা এবং বাকি ফর্মালিটিস শেষ হওয়ার মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারা। বিয়ে পড়ানো শেষ হতেই মেহমানদের খাবার সেশন চালু হলো। এক এক করে ব্যাচে ব্যাচে খেতে গেলেন সবাই। আঙ্কেল আন্টির সাথে আমি ও রাইহান ভাইয়া তদারকি করছি মেহমানদের। আর চোখে তাকিয়ে দেখলাম ছবি তোলায় ব্যস্ত বাকি সবাই। শুধু পূর্ণ ভাইয়াই একপাশে দাঁড়িয়ে ফোনে কথা বলছেন। নিশ্চয়ই অফিসের ফোনই হবে। ব্রকুচকে তাকিয়ে থাকলাম সেদিকে। এই লোকটার কি এমন কাজ যে নিচের ভাইয়ের বিয়েতেও তাকে অফিসের লোকের সাথে ফোনে কথা বলতে হবে? একটা দিন কি ছুটিতে থাকা যায় না? আজব। পরে ভাবলাম উনি চাই করুক, আমার কি। হঠাৎ উনি আমার এদিকে তাকাতেই আমি দ্রুত চোখ ফিরিয়ে নিলাম অন্যদিকে। ভাগ্যিস দেখেননি আমায়, নয়তো না জানি কি মনে করতেন ওনার দিকে এতক্ষণ তাকিয়ে থাকার জন্য। ছি। একটু পর প্রিয়াকে দেখলাম আপন মনে ছবি তুলছে নিজের, সাথে একা একা ভিডিও করছে চারপাশের। মেয়েটা বড়ই চঞ্চল। মুচকি হেসে ভাবলাম আমি।
দই ব্যাচ খাওয়া শেষ হতেই আস্তে আস্তে কিছু মেহমান চলে যেতে শুরু করেছে অল্প অল্প করে। এতক্ষণ চারিদিকে দৌড়াদৌড়ি করতে করতে আমার শাড়ির অবস্থা নাজেহাল প্রায়। কোনো রকম কুচি হাতে ধরে নিজ রুমের দিকে এগিয়ে যাচ্ছিলাম আমি। উদ্দেশ্য এই এলোমেলো শাড়িকে ঠিক করে পরা। তাড়াহুড়োর মধ্যে সামনের দিকে তাকিয়ে হঠাৎ করে রাইহান ভাইয়াকে আমার দিকে আসতে দেখে লজ্জায় ও চিন্তায় ভ্যাবাচাকা খেয়ে গেলাম আমি। কোন দিকে যাবো না যাবো ভাবতেই শাড়ির কুচি পায়ের নিচে পড়ায় পড়ে গেলাম মাটিতে। আমাকে হঠাৎ করে পড়তে দেখে অবাক হয়ে এগিয়ে এলেন রাইহান ভাইয়াও, কিন্তু আমার শাড়ির আঁচলে পা পিছলে আমার সাথে পড়ে গেলেন উনিও। হঠাৎ করেই যে এত বিশ্রী পরিস্থিতিতে পড়ব আমার কিছুতেই মাথায় আসেনি। রাগে ভয়ে লজ্জায় যেন থম পেরে আছি আমি। কি করব বুঝে উঠতে পারছি না। রাইহান ভাইয়াও অপ্রস্তুতভাবে অন্যদিকে তাকিয়ে আছেন হতভম্ব হয়ে। তিনিও এই রকম পরিস্থিতি আশা করেননি আমার মতো। কোনো মতে নিচের শাড়ির আঁচল দিয়ে গা ঢেকে মাটি থেকে উঠতে যাব এমন সময় কিছু মহিলার আওয়াজ শুনলাম। দেখো দেখো, বিয়ে বাড়ির মধ্যে কি শুরু করেছে এরা! লজ্জা শরমের মাথা খেয়েছে আজকালকার ছেলে মেয়েরা। তাদের কথায় অলরেডি আরো লোকজন ভিড় জমাতে শুরু করেছেন। তাদের কথা শুনেও এত মানুষ দেখে আমার মাথা ঘুরে উঠল। না জানি কি ভাবছে সবাই আমাদের নিয়ে। ছি! এর মধ্যে রাইহান ভাইয়া ততক্ষণে উঠে দাঁড়িয়েছেন। আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ করেই যেন মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে আমার। এরই মধ্যে শ্যামা আপু এগিয়ে এসে আমাকে টেনে তুলে শাড়ির আঁচল দিয়ে ভালো করে মুড়িয়ে দিলেন আমায়। আঙ্কেল আন্টি সহ পূর্ণ ভাইয়ারাও চলে এসেছেন এতক্ষণে। না জানি আমায় কি ভাবছেন তারা। আর চোখে পূর্ণ ভাইয়ার দিকে তাকিয়ে দেখি সানগ্লাস খুলে ফেলেছেন এতক্ষণে। শক্ত হাতের মুঠোয় চেপে ধরে আছেন সেটাকে। দূর থেকে মনে হলো তার হাত যেন কাঁপছে, তবে সেটা আমার চোখের ভুল কিনা জানি না। লজ্জায় অপমানে মাথা নিচু করে রেখেছি আমি। এদিকে রাইহান ভাইয়া বিয়ে বাড়ির সবাইকে বোঝাতে শুরু করেছেন যে আমাদের মধ্যে যা ভাবছেন তারা তেমন কিছুই হয়নি, কিন্তু কেউ তার কথা মানতে নারাজ। মনে হচ্ছে পরিস্থিতি অন্যদিকে চলে যেতে শুরু করেছে। নিজ রুমে বসে চোখের জল ফেলছি আমি। কোসমিন কালেও ভাবিনি এইরকম জঘন্য পরিস্থিতিতে পড়বো আমি, তাও আবার রাইহান ভাইয়ার সাথে, যাকে আমি এতটা সম্মান করি। এখন তো তার দিকে চোখই মেলাতে পারবো না আমি আর। দাদি ইতিমধ্যেই রেগে হইচই শুরু করে দিয়েছেন। তার শান্তশিষ্ট নাতিকে নাকি রূপের জালে ফাঁসিয়েছি আমি। পরের মেয়ে কোনোদিন আপন হয় না। তার কথা শুনে মনে কষ্ট লাগলেও ঠিক কী রিয়াকশন দিব ভেবে পাচ্ছি না আমি। প্রমাণই বা কি আছে আমার কাছে? কিছুই তো করার নেই আমার। আমি বললেও কেউ বিশ্বাস করবে না হয়তো। আয়নার দিকে তাকিয়ে নিজের এলোমেলো চেহারার দিকে তাকালাম আমি। কেঁদে কেটে কাজল লেপটে গেছে চোখের চারপাশে। ভাবলাম আদেও এটা লেখা ছিল আমার কপালে? কি দোষ করেছি আমি? এই অপমানের দাগ কিভাবে মেটাবো আমি নিজের চরিত্র থেকে? কিন্তু আমার চোখের জলের সাক্ষী হিসেবে সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ নেই পাশে। আত্মসম্মান শব্দটা ছোট হলেও তার গুরুত্ব ব্যাপক। একজন মানুষ সবকিছু হারালেও দিন শেষে আত্মসম্মানের জোরেই মাথা উঁচু করে দাঁড়াতে পারে। ঠিক তেমনি একজন সব পেয়েও যদি আত্মসম্মানকে বিসর্জন দেয়, তবে নিজের চোখে নিজেই সে ছোট হয়ে যায়। একইভাবে আজকের ঘটনায় শুধু আমার চরিত্রেই নয়, বরং প্রশ্ন উঠেছে আমার আত্মসম্মানের উপরেও। এতটা বছর যাদের বাসায় থাকলাম, যাদের সাথে মিলেমিশে আপন করে নিলাম আমি, দিন শেষে একটা সামান্য দুর্ঘটনায় আমাকে দোষ দিতে একবারও খারাপ লাগলো না তাদের? কত সহজেই না বলে দিলেন দাদি যে পরের মেয়ে কখনো আপন হয় না। তবে এতদিন তাদের সাথে আমার যে এত ভালো সম্পর্ক, সেটা কি নিছক অভিনয়? ঘটনার গম্ভীরতায় আমায় সর্বদা সাপোর্টকারী আন্টিও চুপ হয়ে গেছেন আজকে। একদিকে তার ছেলে, অন্যদিকে আমি। বুঝলাম উনি দ্বিধায় আছেন, তবে আমি কোনো দ্বিধাই নেই। আজকে দাদির বলা কথাগুলো আমার আত্মসম্মানে আঘাত এনেছে। এই ঘটনার পরেও যদি আমি এই বাসায় থাকি, তবে নিজের চোখে আমি নিজেই ছোট হয়ে যাব। আত্মগ্লানি আমায় কুরে কুরে খাবে রোজ। তাই এত বছরেও যে সিদ্ধান্ত নেওয়ার সাহস পাইনি,
আজ কিছু মুহূর্তের মাঝেই এমন শক্তপোক্ত ডিসিশন নিয়ে ফেললাম আমি। 2 হাতে চোখের পানি মুছে আলমারি থেকে ব্যাগ বের করে গোছাতে লাগলাম। এতদিন বিভিন্ন কাজের জন্য বরাদ্দ টাকা থেকে যে কয় টাকা জমা করেছি সব বের করলাম। উদ্দেশ্য এখন একটাই, এই বাড়ি ছেড়ে বের হওয়া। কাউকে কোনো জবাবদিহি করব না আমি, কাউকে প্রমাণ দিব না। যার যা মনে করার করুক। আলতো হাতে রুমের দরজা খুলে বাইরে উকি দিলাম কেউ আছে কিনা দেখার জন্য। তবে সবাই বসার ঘরে জটলা পেকে থাকায় রুমের এদিকে কাউকে দেখা গেল না। বুঝলাম এখনই সময় চলে যাওয়ার। তাড়াতাড়ি ভেতর থেকে আমার ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে আসলাম। কয়েক কদম এগিয়ে যেতেই রাইসাকে আমার দিকে আসতে দেখলাম। ওকে এই সময় আশা করিনি আমি। ভেবেছিলাম এতক্ষণে ওর বিদায় হয়ে চলে যাওয়ার কথা। তবে বেশি কিছু ভাবার আগেই ও এসে বলল, তুরফা ড্রয়িং রুমে চল, তোকে ডাকছে। কে ডাকছে আমায়, আর কেনই বা ডাকছে? কারো কাছেই কোনো জবাবদিহিতা করতে পারবো না আমি, আগেই বলে দিচ্ছি। তোরা যা ভাবার ভাব। রাইসা আমার কথাকে পাত্তা না দিয়ে আমার হাত চেপে ধরলো শক্ত করে। প্রচন্ড বিরক্তি নিয়ে ওর থেকে নিচের হাত সরানোর চেষ্টা করতেই ও মাঝপথে থামিয়ে দিয়ে বলল, দেখ তুরফা, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। এতক্ষণ শ্বশুর বাড়ি পৌঁছে যাওয়ার কথা ছিল আমার, কিন্তু এখনো যাইনি। তারপরেও তুই যাবি না? এবার ওর কথা শুনে অপরাধ বোধ জাগলো আমার ভেতর। ইসরে বেচারি, কোথায় এই সময় বাসর ঘরে বসে থাকার কথা ছিল ওর, আর এই সময় বাসায় বসে তামাশা দেখতে হচ্ছে ওকে। আর কিছু না বলে দীর্ঘশ্বাস ফেলে হাত ব্যাগ নিচে রেখে রাইসার সাথে চললাম ড্রয়িং রুমের দিকে। বিয়ে বাড়িতে আসা বেশিরভাগ মানুষ জড়ো হয়েছে এই বিশাল ড্রয়িং রুমে। এত আলো থাকার পরেও গুমোট থমথমে পরিবেশ। রাইহান ভাইয়ের দিকে তাকিয়ে দেখি উনি চুপচাপ দাঁড়িয়ে আছেন এক কোণায়। ওনার পাশে গোমরা মুখে দাদি বসে আছেন। অপর পাশে প্রান্ত ভাইয়া সহ তার ফ্যামিলি। প্রান্ত ভাইয়ার পাশে তাকাতেই পূর্ণ ভাইয়ার দিকে চোখ গেল আমার। উনি সরাসরি তাকিয়েছিলেন আমার দিকে। তার চাহনি দেখে বুকের মাঝে ধক করে উঠল আমার। মুখ অন্যদিকে করলাম আমি। ভাবতে লাগলাম কেনই বা ডাকা হয়েছে আমায় এখানে। চারদিকে হালকা গুঞ্জন শোনা যাচ্ছে। তার মানে আসলে কেউই জানে না কেন সবাইকে একত্রিত করা হয়েছে এক জায়গায়। আমার ভাবনার মাঝে ঈষৎ কেশে সকলের দৃষ্টি আকর্ষণ করলো প্রিয়া। সবার মনোযোগ ওর দিকে যেতেই কয়েক ধাপ এগিয়ে রুমের মাঝখানে এলো সে। সবাই আগ্রহ নিয়ে ওর দিকে তাকাতেই বলে উঠল, আমি প্রিয়া, আশা করি সকলেই চিনেছেন। জামাইয়ের একমাত্র ছোট বোন। ফটোগ্রাফি করার বহু পুরনো শখ আমার। নিজের ভালো লাগার জন্য বিভিন্ন ছোটখাটো মুহূর্ত ছবি তুলে রাখি। প্রিয়ার কথার মাঝখানেই দাদি বিরক্তির সুরে বলে উঠলেন, তোমার ছবি তুলতে ভাল লাগে, ভালো কথা। সেটা এতগুলো মানুষে ডেকে কওয়া লাগবে? বাইরে যেয়ে ছবি তুলো, ভিডিও করো, কে মানা করছে? ও যখন কিছু বলতে চাইছে ওকে কথাটা পুরোপুরি বলতে দিন দাদি। নিশ্চয়ই টাইম পাস করার জন্য এই সময় সবাইকে ডাকা হয়নি। প্রান্ত ভাইয়ার কড়া আওয়াজে বেলুনের মতো চুপসে গেলেন দাদি। যতই হোক নতুন জামাই বলে কথা, তার কথার উপর দিয়ে যাওয়া দাদি ঠিক মনে করলেন না, তাই চুপ হয়ে গেলেন। দাদিকে চুপ হতে দেখে প্রিয়া আবার বলতে শুরু করলো, তো যা বলছিলাম, আমার ভিডিওগুলো নেহাত স্মৃতি ধরে রাখার জন্যই করে থাকি আমি। সাধারণত কাউকে দেখাই না। তবে আমার কোনো কাজ যদি কারো উপকারে আসে তবে সেটা সবাইকে দেখাতে আমার কোনো আপত্তি নেই। বলেই ও রাইসার দিকে তাকাতেই দেখি সে একটি প্রজেক্টর নিয়ে আসলো। ব্যাপারটা কিছুটা আন্দাজ করতে পেরে দূর দূর বুকে চেয়ে দেখতে লাগলাম ওদের কাজকর্ম। পুরো ঘর জুড়ে পিনপতন নীরবতা। প্রিয়ার ফোনের সাথে কানেক্ট করতেই ভিডিও চালু হলো। বিয়ে বাড়ির বিভিন্ন ছোটখাটো মুহূর্ত ভিডিও দেখা গেল। বর বউয়ের কবুল বলা, সাইন করা, পর্যায়ক্রমে মেহমানদের খেতে চলে যাওয়া। ভিডিও শেষ পর্যায়ে দেখা গেল আমাকে। নিজেকে স্ক্রিনে দেখতেই চোখ বড় হয়ে গেল আমার। শুকনো ঢোক গিললাম আমি। স্পষ্ট দেখা যাচ্ছে আশেপাশে তাকিয়ে দেখছি আমি কেউ আছে কিনা। তারপর নিরিবিলি পেয়ে নিজের শাড়ির কুচি ধরে হেঁটে চলেছি। সামনে এগিয়ে যেতেই রাইহান ভাইয়াকে দেখে চোখ বড় করে তাকিয়ে সরে যেতে ধরলাম আমি।
এর ভরের ঘটনা তো সবার জানা। ঘটনাটি মনে হতেই লজ্জায় অস্বস্তিতে চোখ বন্ধ করে ফেললাম আমি। আর দেখতে পারবো না আমি। ওই বাজে ঘটনা মনে করতে চাই না আর। কিছুক্ষণ কোনো আওয়াজ না পেয়ে আস্তে করে এক চোখ খুললাম আমি। ভিডিওটা বন্ধ হয়ে গেছে। বন্ধ স্ক্রিনের পাশে দাঁড়িয়ে আছেন পূর্ণ ভাইয়া। তার হাতে প্রিয়ার ফোন। মনে মনে ভাবলাম, তবে কি তিনিই বন্ধ করে দিয়েছেন ভিডিওটা? এতক্ষণে চারপাশে আলোচনা শুরু হয়ে গেছে। যেই আন্টিরা আমার নামে বাজে কথা বলেছিলেন, ওনারা নিজেদের মুখ চাওয়াচাই করছেন। হয়তো এখন কি বলবেন ভেবে পাচ্ছেন না। দাদিও থম মেরে বসে আছেন। প্রিয়া যে এমন ভিডিও দেখাবে তিনি আশা করেননি। তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। সবার রিয়াকশন দেখে তাচ্ছিল্যের হাসি হাসলাম আমি। কেননা তাদের ভেতরের কুৎসিত মন তো ঠিকই দেখে ফেলেছি আমি। আন্টি হঠাৎ এগিয়ে আসলেন আমার দিকে। আমায় জড়িয়ে ধরে বললেন, আমি জানতাম তোর কোনো দোষ নেই। তুই কখনোই এরকম হতেই পারিস না। আন্টির কথা শুনে চুপচাপ চেয়ে রইলাম আমি। তাদের সবার প্রতি আমার চাপা অভিমান যেন আমাকে তাদের সাথে পুনরায় সহজ হতে দিচ্ছে না। একটু পরেই কুৎসা রটনাকারী দুই আন্টির একজন নিজেদের পক্ষে বলে উঠলেন, মানছি ওটা একটা দুর্ঘটনা ছিল, তবে এই ক্ষেত্রে আমাদেরকেও দোষ দেওয়া যাবে না। চোখের সামনে দুইজন প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে কেমন আপত্তিকর পরিস্থিতিতে দেখলে যে কেউই অন্য কিছু ভাবতে। তাই বলে না জেনে শুনে একজনের নামে এরকম মিথ্যা অপবাদ দিতে আপনাদের বিবেকে বাঁধলো না? লাইক সিরিয়াসলি, আপনার নিজের মেয়ে হলে এমনটা করতে পারতেন? আন্টির কথা শেষ না হতেই পূর্ণ ভাইয়ার গম্ভীর পুরুষালী আওয়াজে আমি সহ থমকে উঠল পুরো ঘর। ভয়ে চুপ মেরে গেলেন সেই আন্টিটা। কিছু বলার সাহস পেলেন না নাকি ভাষা পেলেন না সেটা ঠিক বুঝলাম না আমি। তবে তাকে চুপ করতে দেখে পাশের আন্টিটা বলে উঠলেন, একই বাসায় একসাথে সম্পর্কহীন দুই ছেলে মেয়ে বড় হলে তাদের মধ্যে যে কিছু থাকবে না, এটা ভাবাও কি অস্বাভাবিক বলো? তাই আমরা এমন কিছু ভাবলে ভুল কোথায় এখানে? আন্টির কথা শুনে রাগে ঘেন্নায় কুঁচকে গেল আমার মুখ। মানুষের চিন্তা ভাবনা এতটা নিচে কিভাবে হয়? একটু পরেই আবার পূর্ণ ভাইয়ার আওয়াজে মুখ তুলে তাকালাম আমি। তাহলে আপনার কথা মতো তো তাহলে এক ছাদের নিচে ছেলে মেয়ে থাকাই যাবে না। থাকলেই তাদের মধ্যে প্রেম হয়ে যাবে নাকি? একটু পর উনি থেমে বললেন, তবে সেটা বড় কথা না। আসল কথা হচ্ছে যে একটা মানুষ ধাক্কা লেগে আরেকজনের উপর পড়তেই পারে। এটা নিয়ে এমন কাহিনী করার কোনো মানে হয়? হাউ রিডিকিউলাস। ঠিক বলেছো ভাইয়া। আমার তো ভাবতে অদ্ভুত লাগছে, কতটা লজিকবিহীন অপবাদ। পূর্ণ ভাইয়ার কথায় সায় দিয়ে উঠলেন প্রান্ত ভাইয়া। এদিকে তাদের দুই ভাইয়ের কথা শুনে 2 নাম্বার আন্টিটাও আর কিছু বলতে পারলেন না। মুখ কালো করে চেয়ে রইলেন। অন্যদিকে দাদি চারদিক চেয়েও পরিস্থিতি স্বাভাবিক করতে বলে উঠলেন, হইছে এখন, থামো সবাই। এসব হইচই ঝগড়াঝাটি বিয়ে বাড়িতে হইতেই থাকবো। এগুলো কোনো ব্যাপার না, কেউ কিচ্ছু মনে করেনি, তাই না রায়হান তোরফা? দাদি আমাদের দিক চেয়ে থাকলেও আমি কোনো জবাব দিলাম না। একইভাবে রাইহান ভাইয়াও দেখি চুপ হয়ে আছেন। তার মুখ দিয়েও কোনো কথা বের হচ্ছে না। হয়তো ঘটনার গাম্ভীর্যে আমার মতোই হতভম্ব হয়ে গেছেন তিনিও। যাই হোক, আমারও রাইহান ভাইয়ার কাছের থেকে কোনো জবাব না পেয়ে দাদি গায়ে মাখলেন না ব্যাপারটা। খুব স্বাভাবিকভাবেই সবাইকে বিদায়ের প্রস্তুতি নিতে তাড়া দিতে লাগলেন, যেন এতক্ষণ কিছুই ঘটেনি বাসায়। একজন মানুষ এতটা স্বার্থপর কিভাবে হয় আমি বুঝলাম না। ড্রয়িং রুমে থেকে আস্তে ধরে বের হয়ে রাইসার রুমে চলে গেলাম আমি। কারণ ওখানে রাইসার সাথে প্রিয়াও আছে। আমার উদ্দেশ্য ওকে থ্যাঙ্কস বলা। রুমে ঢুকতেই দেখি রাইসা ও প্রিয়া কথা বলছে। আমাকে ঢুকতে দেখে চুপ হয়ে গেল ওরা। আমি মলিন হেসে বিছানায় গিয়ে বসলাম ওদের পাশে। থ্যাংক ইউ প্রিয়া, আজ তোমার জন্য মানুষের সামনে আমার নির্দোষিতা প্রমাণ হয়েছে। আস্তে করে বললাম। আমার কথায় প্রিয়া মুচকি হেসে ওয়েলকাম বলল। কিছুক্ষণ পর নীরবতা কাটিয়ে হঠাৎ বলে উঠল, ভিডিওর ক্রেডিট আমার হলেও ধন্যবাদটা কিন্তু বড় ভাইয়ের প্রাপ্য আপু। আমি তাকে ভিডিও দেখানোর পরে আমাকে সবার সামনে কথা বলার সাহস ওই দিয়েছে। আর এসব প্ল্যান সেট আপ বড় ভাইয়াই করেছে আমাদের তিনজনকে নিয়ে। প্রিয়ার কথায় অবাক হয়ে তাকিয়ে রইলাম আমি।
দেখলাম ওর কথায় মাথা নাড়ল রাইসা। অর্থাৎ ও আর প্রান্ত ভাইয়াও এর মাঝে সামিল ছিল। মুহূর্তের মধ্যেই যেন চোখ অস্পষ্ট হয়ে আসলো আমার। পূর্ণ ভাইয়া আমার জন্য এত কিছু করলেন আর আমি জানলামও না। ওই রাগী গম্ভীর লোকটার প্রতি হঠাৎ করে শ্রদ্ধা ও সম্মানে ভরে উঠল মন। যেখানে আমার এতদিনের সম্পর্কের মানুষগুলোই আমার উপর বিশ্বাস করলো না, আমার পক্ষে একটা কথা বলার সাহস পেল না, সেখানে উনি মাত্র কয়েকদিনের পরিচয়ে আমার জন্য এই কাজটি করলেন। সত্যিই জীবন বড়ই অদ্ভুত। কখন কোনো মানুষ এসে জীবনে কোন ভূমিকা রাখে কেউ ভাবতেও পারে না। মনে মনে কৃতজ্ঞ হয়ে ভাবলাম ওনাকে ভদ্রতার খাতিরে হলেও সরাসরি একবার ধন্যবাদ জানানো উচিত আমার। পরক্ষণে মনে হলো ওনার সামনে গেলেই যেখানে আমার মনের মধ্যে ভয়ের উথাল পাতাল ঢেউ সৃষ্টি হয়, সেখানে তাকে নিজ থেকে ধন্যবাদ কিভাবে দেব। ভ্রু কুঁচকে বসে বসে ভাবতে লাগলাম আমি। রাইসার রুম থেকে বেরিয়ে নিজের রুমের দিকে চলে আসছিলাম আমি। বিদায়ের বেশি সময় নেই, এর মধ্যেই পূর্ণ ভাইয়াকে ধন্যবাদ জানাতে হবে। যদিও কিভাবে ওনার সাথে কথা শুরু করব তা এখনো ভাবিনি, কিন্তু এটা নিশ্চিত যে আজকে ওনার সাথে কথা বলতেই হবে আমার। কারণ এত কিছুর পরেও আজ ওনাকে একটা ধন্যবাদ না দিলে এটা ভীষণ রকমের অনুচিত একটা কাজ হবে। পথিমধ্যেই একপাশে রাখা আমার কাপড়ের ব্যাগ দেখে ভাবনার ছেদ হলো আমার। হঠাৎ মনে পড়লো আমি তো এই বাসা ছেড়ে চলে যাচ্ছিলাম, কিন্তু আবেগের বশে তখন ডিসিশন নিলেও ঠিক কোথায় যেয়ে কার বাসায় উঠতাম বিষয়টা ভাবিনি আমি। উঠবই বা কোথায়? এই নিষ্ঠুর দুনিয়ায় আমার আছেই বা কে? যদিও এই বাসায় থাকার বিন্দুমাত্র ইচ্ছে আমার মধ্যে এখন আর অবশিষ্ট নেই, তাই কিছুক্ষণ ভেবে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিলাম যে উচ্চ মাধ্যমিক রেজাল্টের পর ভার্সিটির কোচিং করার বাহানায় একবারে চলে যাব এই বাড়ি থেকে। এটা ছাড়া আপাতত হাতে উপায়ও নেই। দীর্ঘশ্বাস ফেলে ভাবলাম আমি, আজ যদি আমার নিজের পরিবার থাকতো তবে এতটা অসহায় দিন কাটাতে হতো না আমার। এত অপমান লাঞ্ছনার পরেও পড়ে থাকতে হতো না এখানে। আজকের ঘটনা আমায় হাড়ে হাড়ে টের পাইয়ে দিল এই সমাজে একা টিকে থাকা কতটা কঠিন। পাশে যদি ফ্যামিলির সাপোর্ট না থাকে তবে মানুষ যতই ভালো হয়ে থাকুক না কেন তাকে আঘাত করতে দুইবার ভাববে না মানুষ। ছোটবেলায় পরিবারের সাথে স্মৃতি তেমন একটা মনেও নেই আমার। আবছা আবছা মনে পড়ে আমার আব্বুর সাথে তার পরিবারের সম্পর্ক তেমন ভালো ছিল না। বাকি পরিবার যৌথভাবে অন্য জায়গায় থাকতেন, আর আমি আব্বু আম্মু আলাদাভাবে থাকতাম ঢাকায়। শুধুমাত্র ঈদেই আমাদের দেখা হতো। সেই ঈদের 1-2 দিন বছরের শ্রেষ্ঠ দিন হতো আমাদের কাছে। সকল ছোট বড় কাজিনটা মিলে বেশ মজা করতাম আমরা। অথচ আফসোস, সময়ের পরিক্রমায় জীবনের কঠোর বাস্তবতায় এখন সেই সব কাজিনদের চেহারা তো দূরের কথা, বেশিরভাগের নামও ভুলে গেছি আমি। অবশ্য অস্পষ্টভাবে মনে আছে একজনের নাম, যিনি প্রত্যেকবার আমার জন্য লুকিয়ে লুকিয়ে চকলেট নিয়ে আসতেন, তাজওয়ার ভাইয়া। সবগুলো কাজিনদের মধ্যে তার সাথেই আমার বেশি খাতির ছিল। ছোটবেলায় সবাইকে বোকার মতো বলতাম ওনাকে বিয়ে করব আমি। ছোটবেলার আবছা কিছু স্মৃতি তাও কত মজার ছিল। আর এখন ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে তো তার কথা ভুলেই গিয়েছি আমি। এত বছর পর আজ হঠাৎ ওনার কথা মনে পড়ায় উদাসীন হয়ে গেলাম আমি। না জানি এখন তিনি কই আছেন, কেমন আছেন। হয়তোবা বিয়ের শাদিও করে ফেলেছেন এতদিনে। হতেই পারে, অসম্ভব কিছুই নয়, হওয়াটাও স্বাভাবিক। কোনোদিন কি আমার আর দেখা হবে নিজের পরিবারের সাথে? হলেও তারা কি আমাকে মনে রাখবে? পরিবারের কথা ভাবতে ভাবতে চোখ ঝাপসা হয়ে গেল। না, এখন এসব ভেবে লাভ নেই। তাই এগুলো চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলে মাটি থেকে ব্যাগ হাতে নিয়ে রুমে রেখে আসতে চাচ্ছিলাম। তারপর পূর্ণ ভাইয়ার কাছে যাব। রুমের ঠিক কাছে পৌঁছতেই দেখি পূর্ণ ভাইয়া ফোনে কথা বলতে বলতে এদিকেই আসছেন। ওনাকে দেখেই তড়িঘড়ি করে হাত থেকে ব্যাগ রেখে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। উনি ফোন কানে নিয়েই ভ্রু কুঁচকে আমার দিকে তাকালেন। ওনার এভাবে তাকানো দেখে কি বলতে এসেছিলাম তা ভুলে গেলাম আমি। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে ওনাকে ধন্যবাদ জানানোর জন্য প্রস্তুতি নিলাম। এদিকে আমার কাছে থেকে কোনো কথা না শুনে উনি আমাকে সাইড দিয়ে চলে যেতে লাগলেন। তার চলে যাওয়া দেখে বোকা বনে গেলাম আমি। এত কিসের তারা ওনার? 1 মিনিট দেরি করা চাই না? আজব তো। তাই ওনার পিছে পিছে গিয়ে আর অপেক্ষা না করে বলেই ফেললাম শেষমেশ,
থ্যাংক ইউ পূর্ণ ভাইয়া। আমার কণ্ঠ শুনে উনি এবার পিছনে ফিরে তাকালেন। কান থেকে ফোন পকেটে রেখে ঘুরে দাঁড়ালেন আমার দিকে। দুই হাত বুকের সাথে ভাঁজ করে ভ্রু তুলে যেন ইশারা করলেন। কি জন্য ধন্যবাদ দিলাম ওনাকে। আমি ইতস্ততভাবে বললাম, ওই যে আমার আর রাইহান ভাইয়ের ব্যাপারটা সবার সামনে আনতে সাহায্য করেছেন এই জন্য। তোমাকে কে বলেছে এটা? আমাকে মাঝপথে থামিয়ে দিয়ে উনি গম্ভীর গলায় বললেন। তার মুখ দেখে মনে হলো তিনি যেন চাচ্ছিলেন না আমি জানি এই সম্পর্কে। প্রিয়া বলেছে। আমার কথা শুনে পূর্ণ ভাইয়া এমনভাবে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেললেন যেন প্রিয়া আমাকে কথাটা বলে মহা অপরাধ করে ফেলেছে। ওনার রিয়াকশন দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে রইলাম আমি। লোকটার আচরণ এত অদ্ভুত কেন? তিনি উপকার করেছেন এটা প্রিয়া আমাকে জানাতেই পারে। এই ছোট একটা বিষয়ে এত অস্বস্তিতে পড়ার কি আছে? নীরবতা ভেঙে আমি বললাম, তো যা বলছিলাম, আপনি উপকার করেছেন তাই আমি আপনার প্রতি কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ আপনাকে। হালকা হেসে বললাম আমি। উনি শুধু এক দৃষ্টিতে চেয়ে রইলেন আমার দিকে। এবারও তার উত্তর না পেয়ে হতাশ হয়ে চলে যাচ্ছিলাম আমি। পাশ থেকে ব্যাগ তুলে নিতেই ওনার আওয়াজে থেমে গেলাম আমি। এই ব্যাগটা কার? আমার। পেছন ফিরে আস্তে করে বললাম আমি। আমার কথা শুনে উনি এগিয়ে আসতে লাগলেন আমার দিকে। তার এগিয়ে আসা দেখে অবাক হয়ে চোখ বড় করে তাকিয়ে থাকলাম আমি, কিন্তু তিনি থামলেন না। ওনার সাথে তাল মিলিয়ে পিছিয়ে গেলাম আমি। হাত থেকে মাটিতে পড়ে গেল ব্যাগ। ঠিক তখন উনি থামলেন। ব্যাগটা এক হাতে তুলে আবার মাটিতে রেখে দিলেন উনি। তার কাজকর্ম বোকার মতো চেয়ে চেয়ে দেখতে লাগলাম আমি। এই লোকের মতিগতি আমার দ্বারা কখনোই বোঝা সম্ভব না। ব্যাগের ওজন দেখে তো মনে হচ্ছে পুরো আলমারি তুলে নিয়ে যাচ্ছ। বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছিলে তুমি? এক ভ্রু তুলে জিজ্ঞেস করলেন উনি। তার প্রশ্ন শুনে হকচকিয়ে গেলাম আমি। বাপরে, লোকটা তো ভীষণ চালাক। তবে ওনার প্রশ্নের কোনো উত্তর দিলাম না আমি। মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইলাম। উনি আমার কথার কোনো জবাব দেন না, তাহলে আমি কেন দেব? আমাকে চুপ থাকতে দেখে উনি শক্ত গলায় বললেন, নিজের উপর এত বড় অপবাদ নিয়ে পালিয়ে যেতে লজ্জা লাগলো না তোমার? এবার ওনার কথা শুনে মাথা তুলে তাকালাম আমি। এভাবে বলতে পারলেন উনি আমায়? আমি কি খুব শখ করে পালাচ্ছিলাম? মুহূর্তেই মনের ভেতরের অভিমানগুলো যেন চাঙ্গা দিয়ে উঠল আমার। তাই ওনার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বললাম, আমি কি শখের বশে পালাচ্ছিলাম নাকি বলুন? যাদের বাসায় এতদিন থাকলাম, যারা আমাকে এত ভালো করে চেনে, তারাও আমাকে ভুল বুঝলো। একটা বার আমার পক্ষে কোনো কথা বলল না। তাদের সাথে আমি কিভাবে থাকবো? আমার কি চলে যাওয়া উচিত না? প্রচন্ড অভিমানে কথাগুলো বলতে বলতে এক পর্যায়ে কাঁদতে শুরু করলাম আমি। আমার কান্না দেখে শান্ত চোখে চেয়ে আছেন উনি। কিছুক্ষণ পর ঈষৎ নরম সুরে বললেন, দেখো, আমি বুঝতে পারছি এই রকম পরিস্থিতিতে পড়লে যে কারোরই কষ্ট লাগবে। হয়তো তোমার অভিমানটা খুব বেশি, কিন্তু শুধুমাত্র দাদির কথা শুনে বাকি সবার প্রতি একই ধারণা রাখা তোমার উচিত হয়নি। ওনার কথায় কিছু না বুঝে পিটপিট করে চেয়ে রইলাম আমি। জিজ্ঞাসু দৃষ্টিতে বললাম, মানে? উনি ছোট একটা শ্বাস ফেলে বললেন, সবাই তোমাকে অবিশ্বাস করেনি। তুমি রুমে চলে যাওয়ার পর রাইসা এসে ওই মহিলাগুলোর সাথে ঝগড়া করেছে। ওর সাথে সাই দিয়েছেন আন্টিও। দাদি বাদে তোমার পরিবারের সবাই তোমার পক্ষে কথা বলছিল, কিন্তু তুমি এসব না জেনেই চোরের মতো পালিয়ে যেতে চাইছিলে। একবার ভেবেছো, রাইসা যদি সঠিক সময়ে এসে তোমাকে ডেকে না নিয়ে যেত তবে কি হতো? আমাদের এত প্ল্যান সব নষ্ট হয়ে যেত। তখন মানুষ তোমাকে নিয়ে কথা বলার আরও সুযোগ পেত যে নিশ্চয়ই তুমি অপরাধী, যার কারণে তুমি এভাবে পালিয়ে গেছো। পূর্ণ ভাইয়ার কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে থাকলাম আমি। তাই তো, এভাবে তো ভেবে দেখিনি আমি। পুরো বিষয় সম্পর্কে না জেনে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার হয়তো ঠিক ছিল না আমার। কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণও ছিল না যে আমি নিজের নির্দোষিতা সবার সামনে তুলে ধরবো। তাই ধরা গলায় করুণ চোখে ওনাকে বললাম, কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ ছিল না, আর আমি কি করব বুঝতে পারছিলাম না। এজন্যই নিজের আত্মসম্মান রক্ষার্থে বাড়ি ছেড়ে যাচ্ছিলাম। উনি আমার কথা শুনে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন চুপচাপ। তারপর বললেন, নিজের জন্য স্ট্যান্ড নিতে শেখো, স্টুপিড। আর কি বলে তুমি? আত্মসম্মান? যে ব্যক্তির আত্মসম্মান এত প্রখর, সে নিজের পক্ষে একাই কথা বলতে পারে অন্যের সামনে। তুমি বাড়ি ছেড়ে যেতে চাইছিলে, ভালো কথা, তবে চোরের মতো লুকিয়ে লুকিয়ে কেন? সবার সামনে যে
নিজের জন্য স্ট্যান্ড নিয়ে তোমার শক্ত ব্যক্তিত্বের পরিচয় দেখিয়ে দিয়ে যেতে পারতে, তবে কেউ তোমার বিরুদ্ধে কিছু বলার সাহস পেত না। তুমি এমন ভয়ে ভয়ে থাকো আর বোকার মতো কাজ করো বলেই মানুষ তোমার বিরুদ্ধে কথা বলার সুযোগ পেয়েছে, বুঝেছো? এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে চুপ হয়ে গেলেন উনি। এদিকে তার কথা শুনে তার কথার পেছনে লজিক দেখে অবাক হয়ে গেলাম আমি। আসলেই নিজের জন্য স্ট্যান্ড নেওয়া উচিত ছিল আমার। লুকিয়ে লুকিয়ে পালানো ঠিক হয়নি, তাতে সবাই আরো দোষ দিত আমায়। বাড়ি ছেড়ে যদি যেতেই হয় তবে সবার সামনে দিয়ে সবাইকে বলেই যাব। মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমাকে সঠিকভাবে বোঝানোর জন্য পূর্ণ ভাইয়ার প্রতি আরেকবার কৃতজ্ঞ হয়ে উঠল মন। তবে এবার আর ধন্যবাদ দেওয়ার সুযোগ হলো না, বরং আমি কিছু বলার আগেই প্রিয়া দৌড়ে এসে বলতে লাগলো বিদায়ের সময় এসে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। অশ্রুসিক্ত নয়নে রাইসাকে বিদায় দিলাম সবাই। কেঁদে কেটে সবার খারাপ অবস্থা। রাইসার জন্য মন খারাপ হলেও অদ্ভুতভাবে আমার তেমন মন খারাপ হচ্ছে না। একটু আগ পর্যন্ত মনের মধ্যে যত অশান্তি ছিল সব যেন মিলিয়ে হালকা হয়ে গেছে মন। আকাশে তাকিয়ে দেখি পূর্ণিমার চাঁদ উঠেছে, তার আলোয় আলোকিত হয়েছে পুরো আকাশ। ঠিক যেমনি পূর্ণ ভাইয়ার কথাই আজ আলোকিত হয়েছে আমার সমগ্র মন। শ্রাবণের মেঘগুলো কয়েকদিনের বর্ষণে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে গিয়েছে। পুরো আকাশ জুড়ে আজ রোদ কন্যার বিচরণ। পর্দার আড়ালে থেকে রোদের আলো এসে পড়তেই কুঁচকে গেল আমার চোখ। হাত আউড়ে বালিশের পাশ থেকে ফোন চালু করতেই নিমেষেই ঘুম কেটে গেল আমার। সকাল 9:30 বাজে। কাল রাতে বিদায়ের পর বেশ তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম। সারা দিনের ধকলে বিছানায় গা এলিয়েই রাজ্যের ঘুম চোখে এসেছিল। ফোন রেখে আড়ামোড়া ভেঙে বিছানা থেকে নামলাম আমি। ফ্রেশ হয়ে আস্তে ধীরে নিচের রুম থেকে বের হলাম। বাহিরে এসে দেখলাম আন্টি ডাইনিং টেবিলে খাবার রাখছিলেন। তাকে এ সময় খাবার রাখতে দেখে অবাক হয়ে গেলাম আমি। কেউ কি খায়নি এখনো? সবাই কি আমার মতোই দেরি হয়ে উঠেছে আজ? ভাবতে ভাবতে এগিয়ে গেলাম ডাইনিং এর দিকে। আমাকে আসতে দেখে আন্টি বললেন, আরে তুলফা, তুই উঠে গেছিস মা? আমি তোকে ডাকতে যাচ্ছিলাম এখুনি। তোমরা কেউ এখনো খাওনি? আন্টি, সবাই কি আজকে লেট করে উঠেছে আমার মতো? না রে, সবাই আগেই উঠেছে, খাওয়া দাওয়াও শেষ। তুই বাকি আছিস এখন। আমি ইচ্ছে করেই ডাকিনি তোকে, তোর জন্য নাস্তা রেখেই ডাকতে যাচ্ছিলাম আমি তোকে। আয়, এখন খেতে বস, অনেক লেট হয়ে গেছে। মাথা নেড়ে চুপচাপ খেতে বসলাম আমি। খাওয়ার মাঝখানে আন্টির থেকে জানলাম আঙ্কেল আর রাইহান ভাইয়া কোনো একটা কাজে বাহিরে গেছেন। তারা রাতে বাসায় আসবেন। দাদি বাজার করতে গেছেন। কালকে রাইসার শ্বশুরবাড়ির লোকজনকে বিয়ের পর প্রথম দাওয়াত দেওয়া হবে এই বাসা থেকে। এজন্য দাদি নিচু হাতে বাজার করতে গেছেন সব। খেতে খেতে এসব শুনছিলেন, ঠিক তখনই আন্টি বলে উঠলেন, একটু পর রাইসার শ্বশুর বাড়ি যাবো আমি, সাথে কিন্তু তোকেও যেতে হবে। রাইসার শ্বশুর বাড়ি যাওয়ার কথা শুনে আমার গলায় খাবার আটকে গেল। আন্টি আমাকে পানি এগিয়ে দিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, আস্তে খা, এক্ষুনি যেতে বলছে না তোকে, ধীরে সুস্থে খেয়েই যাবি, চিন্তা করিস না। আন্টির কথা শুনে আমি লজ্জায় পড়ে গেলাম। না জানি কি ভাবলেন উনি। ছি, আন্টি আমি যাবো না, প্লিজ তুমিই যাও। আমার ওখানে গিয়ে কোনো কাজ নেই, আর আমার ভালোও লাগছে না। আমি আমার রুমেই থাকতে চাই। ইতস্ততভাবে অন্যদিকে তাকিয়ে বললাম আমি। আমার কথা শুনে আন্টি দীর্ঘশ্বাস ফেলে বললেন, দেখ মা, আমি জানি কালকের ঘটনার জন্য মনে অনেক কষ্ট পেয়েছিস তুই, এই জন্যই একা থাকতে চাচ্ছিস। জানি এটা স্বাভাবিক, কিন্তু বিশ্বাস কর আমরা কেউই তোকে অবিশ্বাস করিনি। রায়ানের কথা শুনেই আমি বুঝেছি এটা একটা দুর্ঘটনা ছিল মাত্র, কারণ তোকে ছোট থেকেই চোখের সামনে মানুষ হতে দেখেছি আমি। তুই কখনোই এমনটা করতে পারিস না। আর তুই তো জানিসই আমার শাশুড়ি কিরকম। উনি মানুষের কথায় তোকে ভালো মন্দ বললেও আমরা কেউই তার কথা গায়ে মাখিনি, কারণ সবাই জানে ওনার স্বভাবটাই এরকম। তাই এটা নিয়ে আর মন খারাপ করিস না প্লিজ। বিশ্বাস কর, তোকে এভাবে দেখতে আমার একটুও ভালো লাগছে না। আন্টির কথা শুনে আমি তার দিকে তাকালাম। তার কথার সত্যতা তার চোখের দিকে তাকাতেই স্পষ্ট বোঝা যাচ্ছে। অবিশ্বাস করার কোনো উপায় নেই। মনে হয় যেন এখনই কেঁদে দিবেন। তাই হালকা হেসে ওনাকে জড়িয়ে ধরে বললাম,
খারাপ আমার অবশ্যই লেগেছে আন্টি, কিন্তু ওই মানুষের উপর রাগ করলেও তোমাদের উপর করতে পারবো না। আমি বিশ্বাস করলাম তোমরা আমার পক্ষেই ছিলে। আমার কথায় আন্টির মুখে হাসি ফুটলো, পরম মমতায় মাথা দুলিয়ে দিলেন উনি আমার। তারপর রাইসার শ্বশুর বাড়ি যাওয়ার জন্য জোর করতে লাগলেন। মেয়ের শ্বশুর বাড়ি একা একা যেতে ওনার ভালো লাগে না। দাওয়াতটা নিচু মুখে দিতে চান বলেই তার যাওয়া, নয়তো ওনারও যাওয়ার ইচ্ছে ছিল না শুনলাম। বড় মানুষ এতক্ষণ ধরে সামান্য একটা বিষয় অনুরোধ করেছেন দেখে সেটা আর ফেলতে পারলাম না আমি। অবশেষে রাজি হলাম তার সাথে প্রান্ত ভাইয়াদের বাসায় যেতে। চৌধুরী ভিলা, বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আন্টির সাথে। দারোয়ান আমাদের দেখে সালাম দিয়ে হাসি মুখে খুলে দিলেন গেট। আস্তে ধীরেই আন্টির সাথে ভেতরে প্রবেশ করলাম আমি। ভেতরে ঢুকে গ্যারেজ পার হয়ে সামনে এগোতেই একপাশে ছোট্ট একটা বাগান দেখলাম। রং বেরঙের সুন্দর সুন্দর ফুল ও মানি প্ল্যান্ট গাছ লাগানো। পাশে একটি বেঞ্চের মতো আছে সবার জন্য। হয়তো বাগানে এলে এখানে বসে গল্প করে সবাই, ভাবলাম আমি। বাগান পেরিয়ে বাড়ির ভেতর প্রবেশ করতেই তাদের ডুপ্লেক্স বাড়িতে ঢুকলাম আমরা। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে চারিদিকে দেখছিলাম, পুরো বাসাতেই রুচিশীলতার ছাপ স্পষ্ট। বেশ ভালো পরিবারেই বিয়ে হয়েছে রাইসার, খুশি মনে ভাবলাম আমি। আন্টি কলিং বেল চাপতেই আমাদের জন্য গেট খুলে দিলেন প্রান্ত ভাইয়ার মা। হাসি মুখে আমাদের ভেতরে আসার আমন্ত্রণ জানালেন উনি। আমরাও সৌজন্যমূলক হাসি দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ড্রয়িং রুমে নিয়ে গিয়ে সোফায় বসতে বললেন আমাদের, সাথে তিনিও বসলেন। কিছুক্ষণ গল্পগুজব করতেই রাইসা এলো আমাদের কাছে। মেরুন রঙের শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে ওকে পুরো নতুন বউ বউ লাগছে। লাজুক হেসে আমাদের সাথে বসলো ও। আন্টির থেকে শুনলাম আঙ্কেল অফিসে গেছেন, তাহলে অবশ্যই পূর্ণ ভাইয়াও গেছেন। মনে মনে ভাবলাম আমি। প্রান্ত ভাইয়াও এলেন একটু পরে, সালাম দিলেন আন্টিকে। কিছুক্ষণ সবার সাথে কথাবার্তা বলে কালকে বাসায় দাওয়াত দিয়ে আন্টি চলে যেতে চাইলেন, কিন্তু প্রান্ত ভাইয়ার মা কিছুতেই যেতে দিবেন না আমাদের। তার কথা, বেআইনরা প্রথম দিন বিয়ের পর বাড়ি এসেছে, না খেয়ে তিনি যেতে দিতে পারবেন না। অবশেষে তার জেদের কাছে হেরে রাজি হলেন আন্টি। থাকতে হলো আমাকেও। আন্টিরা গল্প করছিলেন নিজেদের মধ্যে। প্রান্ত ভাইয়াও রুমে চলে গেলেন। তখন রাইসা আমাকে বলল ও শ্বশুরবাড়ি ঘুরে দেখাবে। বসে বসে এমনিতেও বোর হচ্ছিলাম, তাই ওর কথাই রাজি হলাম আমি। যদিও রাইসা নিজেও ঠিকমতো চেনে না, কারণ ও মাত্র নতুন বউ। তাও দুইজন মিলে ঘুরে ঘুরেই দেখছিলাম সব। ডুপ্লেক্সের সিঁড়ি দিয়ে উপরে উঠে ঘুরছিলাম আমরা। তখনই প্রান্ত ভাইয়ার কল এলো রাইসার ফোনে। ভাইয়া ওকে নিচে ওদের রুমে ডাকছে, কোনো একটা কাজ আছে তার। রাইসা আমাকে উপরে ঘুরতে পেরে বলল ও 2 মিনিটেই আসবে। আমিও চুপচাপ মাথা নাড়লাম। রাইসা চলে যাওয়ার পর একাই দোতলায় ঘুরতে লাগলাম আমি। দেওয়ালে বিভিন্ন পেইন্টিং, দেওয়ালের পাশে ফুলদানি দেখতে দেখতে হেঁটে যাচ্ছিলাম। কোনার একটা রুমের সামনে দিয়ে যেতেই রুম খোলার আওয়াজে ভরকে গেলাম আমি। সবাই তো নিচে, তাহলে এখানে কে? আমার ভাবনা চিন্তার মধ্যেই হঠাৎ রুমের দরজা খুলে বেরিয়ে এলেন প্রান্ত ভাইয়া। ওনাকে এই মুহূর্তে এখানে আশা করিনি আমি, তাই চমকে উঠে বড় বড় চোখে তাকিয়ে থাকলাম তার দিকে। ওনাকে দেখে মনে হলো যেন সদ্য ঘুম থেকে উঠেছেন। তার মানে অফিসে যাননি উনি আজকে। গাঢ় ধূসর রঙের গেঞ্জির সাথে কালো ট্রাউজার পরনে ওনার, সাথে